প্রথম আলোর বিশেষ আয়োজন ক্রাউন সিমেন্টের সৌজন্যে অভিজ্ঞতার আলোয় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আমার ক্লাসরুমের শিক্ষক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এখন আমি বলবো আমাদের সবার শিক্ষক অধ্যাপক শামীমুজ্জামান বসুনিয়া স্যারের কাছে এসেছি। তিনি আমি বলবো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এবং এই বিষয়ে একেবারে গুরু, সব প্রকৌশলীর প্রকৌশলী এবং শিক্ষকদের শিক্ষক। স্যার খুবই মজার মানুষ। স্যারের সঙ্গে কথা বলবো যখন, তখন আপনারা বুঝবেন যে আমরা শুধু একজন জ্ঞানী ব্যক্তি বা একজন প্রফেশনালি খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে এসেছি তা না, একজন খুব ভালো মানুষ এবং খুব একজন আড্ডা প্রিয় মানুষের কাছে এসেছি। স্যার, আপনাকে এই ক্রাউন সিমেন্ট অভিজ্ঞতার আলো প্রথম আলোর এই অনুষ্ঠানে স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে। স্যার, আপনি আমাকে তুমি বলেন। আচ্ছা, আমি একদমই আপনার না, সরাসরি আমার ক্লাসরুম, একদম ক্লাসরুম। মানে আমি তো 83 সালে ইন্টারমিডিয়েট, তারপরে আমি বুয়েটে ভর্তি হলাম 83-84 ব্যাচ বলি ক্লাস শুরু হলো। 89 এর দিকে পাস করলাম। 89 ব্যাচ আমরা পাস করলাম। সুকুমার মোদক ফার্স্ট হয়েছিল। সুকুমার মোদক আমার মনে আছে। হ্যাঁ, তো স্যার আপনি, যেটা আমার মনে আছে যে আমি তো বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে গেলাম ক্লাসে, তখন আপনার ক্লাস এলো। আপনি প্রথম দিন এসেই বললেন যে তোমাদের মধ্যে কে কে রংপুরের। তা আমরা 5-6 জন ছিলাম, দাঁড়ালাম, সবাইকে বললেন এই সবাই দেখে রাখো, এই 5টা ছেলে হচ্ছে ভালো ছেলে। এরপরে তিনি বললেন যে তোমাদের মধ্যে কে কে বরিশালের আছে, এটাও দেখে রাখো। তখন আপনার বলা হচ্ছে যে রংপুরের ছেলেরা হচ্ছে ভালো আর বরিশালের মেয়েরা হলো ভালো। এর কারণটাও আপনি বলে দিলেন, কারণ আপনার বিয়ে হয়েছে। আমি বলি নাই, কিন্তু তুমি কেমন করে বাইর করছো এটা পরবর্তীকালে। আমি তোমার লেখা পড়ছি। হ্যাঁ, সেটা হচ্ছে যে বরিশালের মেয়ে হচ্ছে ভালো, কারণ আপনার বিয়ে হয়েছে বিয়ে করছে বরিশালে। তো স্যার, আমি তো রংপুরের, যেহেতু রংপুরে আপনাদের বাড়িটা পাটগ্রামে। পাটগ্রাম থানায় পড়েছে বাড়িটা। আসলে বাউরা স্টেশনে নামতে হয়। পাটগ্রাম থেকে 8 কিলোমিটার আগে একটা স্টেশন আছে বাউরা, বড়খাতার পরে বাউরা। সেখান থেকে পশ্চিম দিকে যেতে হয়। ওই ম্যাপটা দেখালে বুঝতে হয় একদম বর্ডারের কাছে। মানে আমাদের বাড়ি যেখানে, একদম নিজস্ব পৈতৃক বাড়ি, দাদার সেই বাড়ি। বাড়ির থেকে বর্ডারটা আমার মনে হয় যে 2 ফারলং, মানে কোয়ার্টার অফ এ কিলোমিটারও হবে না, তার থেকে কম হবে। তো এখন ওই রকমই আছে, কোনো রকম প্রবলেম নাই আমাদের ওখানে। আমাদের আত্মীয় স্বজন সবাই আছে ওখানে। আপনার বাবা, উনি তো খুবই মানে উনি ম্যাজিস্ট্রেট ছিলেন, এসডিও হয়েছিলেন। ম্যাজিস্ট্রেট মানে সরকারি আরো উচ্চ পদে ছিলেন। পরে রাজশাহীতে উনি গিয়েছিলেন, পরে রাজশাহীতে মারা গেছেন। রাজশাহীতে ওনার কবর। আপনার জন্মস্থান হলো কোথায়? আমার জন্মস্থান নীলফামারীতে। ও, আমার জন্মস্থান নীলফামারীতে। আমি কিন্তু আমার সার্টিফিকেটে লেখা নাই, আমরা রংপুরে বলতাম। আমিও রংপুর বলি। কারণ হচ্ছে যে সেই সময় রংপুর 17টা ডিস্ট্রিক্ট ছিল। হ্যাঁ, বাংলাদেশে 17টা ডিস্ট্রিক্ট ছিল। নীলফামারী, লালমনিরহাট, এগুলি সবই রংপুরে সাব ডিভিশন ছিল। নীলফামারী, তারপর কুড়িগ্রাম, গাইবান্ধা, এগুলো সব। তা আমরা সেই জন্য রংপুর লিখতাম। এখন পরে আমি লালমনিরহাট করেছি। এখন আমরা লালমনিরহাটে পড়েছি, বাট আমার নানা বাড়ি আবার নীলফামারী, বর্ডার তিস্তা ব্যারেজের এপারেই আমার আমার বিরাট বাড়ি। সেটা আমার নানা পুলিশ অফিসার ছিলেন। তো ফলে এখানে আমরা খুব বেশি ইনফ্লুয়েন্স পাই নানা বাড়ির দিকে, বর্ডার যেহেতু বাড়ি। তারপরে আপনার স্কুল কোথায়? আমার স্কুল হচ্ছে ওই যে বললাম, আমার স্কুল হচ্ছে ময়মনসিংহে কিছু। তারপরে এখান থেকে এসে বরিশাল জেলা স্কুল। বরিশাল জেলা স্কুল হচ্ছে আসল সময়টা 7, 8, 9, 10 এটা পড়ার পরে এখানে বরিশাল জেলা স্কুল থেকে। আপনার জন্ম হয়েছে 1943 সালে। 43 সালে 13 নভেম্বর। আর সার্টিফিকেটে আছে 1944 সালের 31 জানুয়ারি। আড়াই মাস কমানো আছে। এটা হচ্ছে তৎকালীন যে সিস্টেমই ছিল, জন্ম নাকি সব জানুয়ারিতে হয়। তার জন্য দেখা যায় আমার বন্ধু বান্ধবরা যারা ইঞ্জিনিয়ার একসাথে, তার মধ্যে অর্ধেকের বেশি জানুয়ারিতে জন্ম। আমার তো 1 জানুয়ারি। ওই তো সব 1 জানুয়ারি থেকে অ্যাক্সিডেন্ট সেই সময় জন্ম আর কি। তো ফলে ওই ইয়াতে জন্ম, তারপর পড়াশোনা করি ময়মনসিংহে, তারপরে ইয়াতে জামালপুরে পড়াশোনা করি একদম বাচ্চা, তারপরে ময়মনসিংহে, তারপরে ম্যাট্রিক। স্যার, আপনার কোন স্কুল? জেলা স্কুল। 1959 সালে। 1959 সালে, অনেক দিন হয়েছে, এটা ইজ এ লং টাইম। তারপরে 61 সালে ঢাকা কলেজ। ঢাকা কলেজ থেকে 61 সালে ইন্টারমিডিয়েট করি। যখন আপনি ইন্টারমিডিয়েটে ঢাকা কলেজে পড়ছেন, তখন আপনার আব্বা কি আমার আব্বা তখন ছিলেন ইয়াতে, ঠাকুরগাঁতে। বরিশাল থেকে উনি ট্রান্সফার হয়ে যান ঠাকুরগাঁ থেকে দিনাজপুর থেকে ইয়াতে যায়, তারপর রাজশাহীতে আসে। আচ্ছা, তাহলে তার ঢাকা কলেজে আপনাকে হোস্টেলে থাকতে হবে। এরপরে থেকে হোস্টেলে থাকতাম। তারপরে আপনি 61 সালে ইন্টারমিডিয়েট পাস করে বুয়েটে ভর্তি হলেন। ইপিএটও না, ইঞ্জিনিয়ারিং কলেজ। তখন ইঞ্জিনিয়ারিং কলেজ এটা। তারপরে আমরা ফার্স্ট ইয়ার পড়া শেষ করতে করতেই তখন এটা ইউনিভার্সিটি হলো।
বাংলাদেশ ইস্ট পাকিস্তান ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং আমাদের সার্টিফিকেটে তাই আছে, কিন্তু ওদের সিল মেরে দিছে আর কি, যেটা ইপুয়েট, কিন্তু আসলে তো আমাদের ওটা আর বুয়েটের সিলভার আছে, এটা আমার সার্টিফিকেট থেকেই বোঝা যায়। তাই সেই আর কি, তারপরে তো মাস্টারি করতেছি আর কি। এটা আমার শখ ছিল, আমার বাবার খুব, এটা একটা খুব, আমার বাবার একটা কথা মাঝে মাঝে মনে পড়ে, বলেন। যে একবার ফোর্থ ইয়ারে গেছি, তখন ফোর্থ ইয়ারে উঠছি, যাওয়ার পর একদিন গেছি কাউরাতে, তখন তাই আমি খুব সিগারেট খেতাম, অসম্ভব সিগারেট খেতাম। তো তারপরে বাবা বলতেছে, আমার এক চাচা আসছিল অল্প বয়সী, সেই 1964-এর ডিসেম্বর হবে এই সময়। তা ওই চাচারে কইলাম, চাচা অল্প বয়সী, চাচা সিগারেট খাইবেন নাকি? খুব রাগ হয়ে গেল, আসছেন গ্রাম থেকে। তাই তার বললাম যে আপনি খেলে, পরের দিন দেখি আমার বাবা আমার সন্ধ্যের সময় ডাকছে, দিয়ে আসো। সে বোধহয় জাজমেন্ট লিখতেছিল, একটা কিছুদিন কি করতেছিল আর কি, তুমি নাকি সিগারেট খাও ঠাকুরগাঁতে হচ্ছে, ঠাকুরগাঁতে। উনি কথা শেষ করার আমি তো বুঝে ফেলছি, আমি হ্যাঁ একদিন খাইছি, একদিন খাইছি। তোমার চাচা বললো আমি একদিন খাইছি, তুমি আর সিগারেট আর কি বলবে। তারপর একটা বসে রয়েছি, কিছুক্ষণ পর বলে তোমার পড়াশোনা কেমন হচ্ছে? আমি পড়াশোনা ভালোই হচ্ছে, খারাপ না, সবাই সাথে কম্পিটিশন দেখতেছি কে কিরকম যায়। তখন সে বলছে যে তুমি যদি পড়াশোনা করে তুমি যদি শিক্ষক হওয়ার মতো যদি তোমার রেজাল্ট হয়, আর তুমি যদি শিক্ষকতা করো, এই কথাটা কিন্তু তোমরা বইলো মানুষের, সবাই বলেন, কোনো যে তুমি যদি শিক্ষক হওয়ার মতো রেজাল্ট হয় এবং তুমি যদি শিক্ষকতা গ্রহ, আমি জানি না তুমি কি করবা, তাহলে তুমি ভালো শিক্ষক হবা। এটা ইংলিশে বলেছিলেন, আমি এটা রেফ্রিজার করেছি, ইফ ইউ ওয়ান্ট টু বি টিচার তাহলে ইউ উইল বি গুড টিচার। আমি বুঝলাম না, তাহলে বাংলায় বলছেন। তখনও আমি বুঝেছি ঠিক মতো পর বেটা আর কি, আমি চিন্তা করতেছি ওই লাইনে, ভালো মতো পর, ভালো মতো পড়তে এখন। বলছে না, আমি তো কলকাতা ইউনিভার্সিটিতে পড়েছি, যে সমস্ত শিক্ষকদের সাহস একটু কম, গলার জোর কম, আস্তে আস্তে কথা, তার ভালো শিক্ষক হয় না। আমি আর পর্যন্ত আমি আর টিকা নিষ্প্রয়োজন, আমি কিন্তু এক্সপ্লেইন করবো না। ইউ হ্যাভ কাম থ্রু, আমি জানি অনেক শিক্ষকের, একদম সত্য কথা বলেছেন। আমি জানি না, আমি সেটা আমি ইয়া করতে জানি না, মানে এই কথাটা আমি বলি আজকাল, কারণ এটা বলেছে, আমি সেই কথাটা অনেককেই বলি যে শিক্ষক করতে গেলে পরে সাহস দরকার এবং গলার স্বরটা জোরে দরকার। তার ভেতরে কি আছে না সেটা পরের কথা, কিন্তু এই দুইটা প্রথম দরকার। আর শিক্ষক আর ছাত্র, আমি এখনও ইউনিভার্সিটিতে পড়াই, এবার এটা প্রফেসর আসল এশিয়াপ্যাসিফিক ইউনিভার্সিটি জামিল সাহেব খুব শখ করে বানিয়েছিলেন আমাকে। আমি এক কন্ডিশনে জয়েন করবো, যে আমি স্যালারিড হব না, আমি স্যালারিড। ফলে শিক্ষক আর ছাত্র কেউ কোনো প্রতিদ্বন্দ্বী না, আমি বক্তৃতায় এটা বলি, প্রতিদ্বন্দ্বী দেখতেছি কি কি শুরু হয়েছে, এটা এই জিনিসটা হওয়া উচিত না। আমরা তো এতদিন ইয়ে করেছি, ওরা তো আমি সমস্ত দেখি, হ্যাঁ আমাদের সময় অনেকে দু একজন এই পার্টি করেছে, ওই পার্টি করেছে, পলিটিক্যাল একটা পার্টি, তাদেরকে আই নেভার স এনিবডি যে ওই পার্টি করে তার একবার একটা কিছুটা উন্নতি হোক ওইটার জন্য, এটা আমি দেখিনি। কিন্তু ইদানিংকালে এটা আমার কাছে আমাদের সময় ছিল না, সেই তো বলতেছি, ইট হার্টস মি ভেরি মাচ, খুব আমার কষ্ট দেয় আর কি। আমরা যে এতদিন চাকরি করতেছি, এখন মাস্টারি করতে খুব পছন্দ করি আমি। আমি এখনো আর্কিটেকচার ডিপার্টমেন্টে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে বিগত 25 বছর যাবত পড়াই, এবং ওরা আমাকে ছাড়া পরে ইয়ে করবে না। ওদের যারা হেড আছে এখন ডিন আছে, ডক্টর সাইদ, সাংঘাতিক রকম। আমি আজকে সোমবারে আমার ক্লাস নাই, আমার সামনের সোমবারে ক্লাস আছে, এবং সকাল 10টা থেকে 12:30 ক্লাস, একদিনই পড়ে। আমি বারবার আসা যাবে, রাস্তাঘাটের অবস্থা তো ভালো না, পড়াতে পছন্দই করি খুব। 1965 সালে আপনার বুয়েটের আন্ডারগ্রেড করলাম, পরে আমি কিছুদিন একটা আমেরিকান কোম্পানিতে চাকরি করেছি, তারপরে আমি ইউনিভার্সিটি চলে আসি। ডক্টর হাসনাত ছিলেন তখন আমাদের ডক্টর হাসনাতের বাড়িও রংপুর। ডক্টর হাসনাত তখন কি ভাইস চ্যান্সেলর? না, তখন তো ভাইস চ্যান্সেলর, তখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আর তখনকার হেডরা তো খুব বাঘা হেড, যে হেড থাকে উনি হয়। উনিও 1946-এ ডক্টর ওয়াহিদুদ্দিন ছিলেন, আমরা যখন পাশ করি। ডক্টর ওয়াহিদুদ্দিন চলে গেলেন তখন গভর্নমেন্টের হয়ে, তো ডক্টর হাসনাত হেড হলেন। উনি বললেন না তুই চলে আসো, তারপরে আমি ইউনিভার্সিটি চলে আসলাম। তুই তো আগেও হইতে চাইছিলাম মাস্টার, তারপরে আপনি তো পিএইচডি করলেন বিলেত। এরপরে তো স্বাধীনতার সমস্ত বিয়ে শাদী করলাম, এটাকে সিরিয়ালি বলি, বিয়ে শাদী তাড়াতাড়ি করে ফেললাম, 68-এ বিয়ে করে ফেললাম। বরিশালে বিয়ে হলো? বরিশাল না, বিয়ে হয়েছে এখানে শাহবাগ হোটেলে। ও না এখানে বিয়ে হয়েছে, ইয়েতে পড়তেন, ইয়েতে অনার্স করার পরে। কোথায় পড়তেন? উনি ইডেনে পড়তেন, তো ইডেনে পড়ার পরে বিয়ে হয়ে গেল। এবং বিয়ে হওয়ার পরে 68-এ 68 পরে বিয়ে হয়ে গেল। 69-এ 69 পরে বিয়ে হয়ে গেল। 70-এ বিয়ে হয়ে গেল। 71-এ 72-এ বিয়ে হয়ে গেল। 73-এ 74-এ বিয়ে হয়ে গেল। 75-এ 76-এ বিয়ে হয়ে গেল। 77-এ বিয়ে হয়ে গেল।
এলিফেন্ট রোডে একটা বাসা নিলাম, জামিল সাহেবের বাসার কাছাকাছি একটা বাসা। জামিল সাহেব তখন ফেরত আসছেন, জামিল রেজা চৌধুরী, জি। জামিল রেজা চৌধুরী তখন উনি পিএইচডি করে ফেরত আসছেন। উনি বিয়ে করছেন অনেক পরে, ওনার গাড়িতে ওনার গাড়ি ছিল 5760 নাম্বার। আমার এখনও এগুলো আমার আবার সাংঘাতিক গাড়ির প্রতি একটা দুর্বলতা। তো ওনার ওইখানে থাকতাম। তারপরে এখান থেকে পরে গেলাম পিএইচডি করতে। এরপরে 72 তার ফাদার মারা গেল দেখে সেই বছর কমলাদেশ নমিনেশন পরে আমি যাইনি। পরে আমি গেলাম আবার যে স্ট্রাথক্লাইড ইউনিভার্সিটি থেকে বিলেতে পিএইচডি করে 79-এ ফেরত আসি। আমরা স্যার তখন থেকেই তো আমি দেখছি যে কংক্রিটের উপরেই স্ট্রাকচারের সাথে আমার সম্পর্ক, কারণ ওই আমেরিকার সেই কোম্পানিতে লুই বার্জার্সে থাকার সময় আমার এটার প্রতি একটা আগ্রহ বাড়ে। এবং তখন আমাকে এই সিভিল ইঞ্জিনিয়ারিং বিল্ডিংটা যেটা তুমি দেখতেছো, যেটা পড়ে আসছো, এই বিল্ডিংটা আমি 1967-এ ডিজাইন করি প্রথম। তখনই আমার আগ্রহ এটাতে বেড়ে যায়। এটা ব্রিক অ্যাগ্রিগেট কংক্রিট দিয়ে হয়েছে এবং প্লেন রড দিয়ে হয়েছে। 1967 সালে এটা হয়। 1967 সালে ডিজাইন করছেন আপনি? আমি স্ট্রাকচার ডিজাইন করেছি আমি। রবার্ট তখন তো কম্পিউটার ছিল না, কিছু না। কম্পিউটার তো এখনো তো আমরা কম্পিউটার কাজ করি, কিন্তু আমরা নিজে হাতে না করলে এটা হয় না। রবার্ট বুই বলে আর্কিটেক্ট ছিলেন, উনি করেছে। আর স্ট্রাকচার ডিজাইন আমি করেছি। তারপরে এটা কনস্ট্রাকশন শুরু হয়েছে বোধহয় 68-80-এর দিকে। এবং আমরা এটাকে এসএসসি সিভিল ডিপার্টমেন্ট আগের পুরোনো বিল্ডিং থেকে 1974 আমরা শিফট করি। তারপরে আমি চলে যাই বিদেশে। সেই বিল্ডিং এখনো আছে। বুয়েটের সিভিল বিল্ডিং তো আমি গৌরব বোধ করি। এবং এটা হাইট বেস সব কিছু, এটা একটা রিয়েল পাশ দিয়ে গেলে স্যার একপাশে এমই বিল্ডিংটা তো অত সুন্দর না, কিন্তু সিভিল বিল্ডিংটা তো খুব সুন্দর। সব দিক থেকে একটা রাজস্বিক ব্যাপার আছে। এইদিকে রশিদ ভবন, যখন হাঁটি তখন আমি নিজে যে কত ছোট, আকাশটা কত বড়, আর পাশে দুটো বড় বিল্ডিং এবং সিভিল বিল্ডিংটা কত বড়, এটা দেখে আপনার নিজের সম্পর্কে একটা ধারণা হয়। সিভিল ডিপার্টমেন্টের মাঝখানে সিঁড়িঘর লিফটটা, এই জায়গাটা হচ্ছে 50 ফিট, আর পূব দিকে আছে 225 ফিট, আর পশ্চিম দিকে আছে 225 ফিট করে করে বেয়ে আছে। বিরাট একটা সাংঘাতিক বিল্ডিং। কিন্তু আমার কাছে খুব কষ্ট লাগে, আমি তো প্রত্যেক শুক্রবারে যাই। ওই সামনে যে সিভিল ডিপার্টমেন্টের সামনে এই যে একটা ওয়ার্কশপ আছে, জি, এই ওয়ার্কশপটার বয়স বোধ হয় 80 বছর কি 90 বছর। এইটাকে ভাঙতে পারলো না, আমরা পয়সা পেলাম না। ঢাকা ইউনিভার্সিটি অন্য ইউনিভার্সিটি অনেক টাকা পয়সা আনতে পারে, আমাদের ডিজি সাহেবরা আনতেও পারেনি কোনো টাকা পয়সা। কেন যদি আনতেও পারে না, কিন্তু তারা পার্টি পুটি দেখায়, কিন্তু এটা ভাঙা দরকার। ওই জায়গাটা যে ওয়ার্কশপ আছে না, লেদ মেশিন টেশিন আছে, এটা ভাঙতে পারে, কিন্তু এটা খোলা এটা দিয়ে অন্য একটা জায়গাতে এটা করা দরকার। ওই জায়গাটা একটু খোলা হলে অনেক ভালো হয়। এই জিনিসগুলো অনেক সময় হয় লাগে, আমি অনেক চিন্তা ভাবনা করি আর কি। আর আরও একটা ইন্টারেস্টিং, মানে আমার লাইফে মাঝে মাঝে লিখতে ইচ্ছা করে। আমি তো বিয়ে করছি 116 টাকা দিয়ে। কই কি 116 টাকা দিয়ে বিয়ে করেন কেমনকে? আমি আমার বাবা তখন তো রাজশাহীতে, তখন আমি বিয়েটা যখন ঠিকঠাক করলো এখানে, আচ্ছা এখানে আমার মায়ের আমি 1000 টাকা দিলাম। এইটা কিসে? ওইটা তুই রেখে দেন, সোনা দানা কেনা লাগবে না। তখন সোনার ভরি ছিল 116 টাকা। 116 টাকা। তো সেই দিয়ে এখন বিয়ে করো তো এলাপি যাও, এটা তো কোনো ছেলে বাপ যদি সাহায্য না করে তাহলে বিয়ে করতে পারবে না। আর যত কথাই কয় ফুল আর লতা পাতা দিয়া বিয়া, ওই সোনা ছাড়া বিয়ে হয় না। এগুলা কয়ে লাভ নেই, এগুলা কয়ে লাভ নেই। যে আজকালকার মেয়েরাও চালাক, সবই চালাক, ওই সমস্ত ইয়া হয় না। তা সেই বলতেছি যে আমি যে দেখেছি, যা আমার চোখের সামনে কিন্তু সব ভাসতেছে এখনই, যে কী করতাম এই সমস্ত সেই 61 থেকে ইঞ্জিনিয়ারিং ঢাকা কলেজের সমস্ত চোখের সামনে সাংঘাতিক। আমার ঢাকা শহর তো স্যার তখন খুব সুন্দর ছিল, খুব সুন্দর ছিল এবং ছোট্ট ছিল। একটা এক্সাম্পল বলি, আমাদের সময় তো এখানে এই যে রমনা যে রেস কোর্সটা আর কি, এটার নাম নাকি রমনা পার্ক, এটা সোহরাওয়ার্দী উদ্যান, সোহরাওয়ার্দী, এটা ছিল ঘুরদৌড়। আর রমনা পার্ক ছিল। আমরা বিকাল হইলে আমরা ভেগে যেতাম, এত বড় বড় বানর ছিল। আরে বাপরে, তোমরা দেখছো কিনা জানি না, এই বানরগুলো এখান থেকে থাকতো একেবারে সেই পুরান ঢাকার ইয়া পর্যন্ত। পুরান ঢাকা এখনো আছে, এখনো কিছু বড় বড় বানর, ভয় থাকে তো মানুষকে। স্যার আপনি তো বাংলাদেশের ভৌত অবকাঠামো নির্মাণে নানানভাবে যুক্ত। এটা একটা সুযোগ এসছে, এটা কপাল লাগে। যেমন 1979 সালে যখন ফেরত 80 সালের প্রথম দিকে, তখন অ্যাটমিক এনার্জির এইটা একটা যে শুরু করি, এটা তো সিভিল ইঞ্জিনিয়ারিং বিল্ডিং তো করেছি, ইউনিভার্সিটির অনেক বিল্ডিংয়ে ইএবি বিল্ডিং করেছি, অনেক কিছু করে দিছি। আমি অ্যাটমিক এনার্জির যেটা একটা ওই ইয়ার এখানে চন্দ্রার কাছে অ্যাটমিক এনার্জির একটা সেন্টার আছে, ওইখানে একটা 3 মেগাওয়াট একটা ইয়া করে
3 মেগাওয়াট একটা ইয়া আছে বিদ্যুৎ কেন্দ্র। হ্যাঁ হ্যাঁ, ওইখানে অ্যাটমিক যে একটা ইয়া রিসার্চ একটা ইয়া করে, তো সেইটা এগুলো করতে গেলে পরে এই ধরনের ইয়েতে কংক্রিট ইয়ে দিতে হয়, কংক্রিট থিকনেস হয় প্রায় 6-7 ফিট, ওইটার মধ্যে থাকে। তো জামিল সাহেব তো হি ওয়াজ সাচ এ ব্রিলিয়ান্ট, ওনার নাম না আসলে তো হয় না, হি ওয়াজ সাচ এ ব্রিলিয়ান্ট ম্যান। তখন এটা 1961-এর মিজানুর রহমান বলে খুব ব্রিলিয়ান্ট ইঞ্জিনিয়ার ছিলেন, ওটা ব্রিজ এক্সপার্ট ছিলেন, ইন্টারন্যাশনাল ব্রিজ প্লেয়ার ছিলেন। ওনাকে জামিল সাহেবকে জিজ্ঞাসা করছে, জামিল তুমি কে ইয়া করবে, কংক্রিট কী করবে, এটা কংক্রিট স্পেশাল কংক্রিট লাগে। তো উনি এক কথায় বলছেন, এটা আমি জানি না, ওই শামীম জানে। আসলে আমার কাছে আমার বাসায় আসছিলেন, বললাম যে আমি ঠিক আছে করবো, তো পড়াশোনা করলাম আবার করে এটা, কারণ কংক্রিটটার ইউনিট ওয়েট যেটা বলে ওইটার জন্য বলে রিঅ্যাক্টিভ ইয়ার জন্য, যেখানে 170 PSF ইউনিট ওয়েট হইতে হয়। নর্মালি কংক্রিট 140 থেকে 150 হয়। তারপর এটা আমাকে হেল্প করলো তখন 1981-এ সেকেন্ড হয়েছিল গোপাল বলে এক ছেলে, খুব ভালো ছেলে ছিল, ও আর আমি নিজ হাতে কংক্রিট বানিয়েছি 170 করে। তারপর কী দিয়ে প্রথমে দেখলাম বইপত্র বলে যে লোহা দিতে হয়, লোহার গোড়া পাওয়া যায়, ইলমেনাইট বলে একটা কক্সবাজার থেকে একটা বালু পাওয়া যায়, কালো কালো বালু, এটার মধ্যে আয়রন ইয়ে আছে, ওইটার ওজন বেশি, করছি সেটা, এখানে শুরু। আর এর পরবর্তীকালে অনেক কিছুর সাথে জড়াই গেছি, যেমন সবচেয়ে আমার লাইফের সবচেয়ে কঠিন স্ট্রাকচার হচ্ছে ইনডোর স্টেডিয়াম, সবচেয়ে কঠিন। ডক্টর জয়ের চৌধুরী ওয়াজ দ্য আই ওয়াজ দ্য মেইন ম্যান, ডিজাইন করছি 370 ফিটের স্প্যান, ওর সাংঘাতিক রকম। দেখলে অনেক কিছুর সাথে জড়িত, আর সরকারের ইয়ার সাথে জামিল সাহেব যোগ করে ফেলেছে, এই পদ্মা ব্রিজ, টানেল, কর্ণফুলী টানেল, তারপরে এখন যেমন আপনার মেট্রো রেলের এই প্রথম সেকশনটা, তারপরে এখন যেমন 24 কিলোমিটার একটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে, যেটা আশুলিয়া দিয়ে চন্দ্র দিয়ে কাউলার থেকে শুরু হয়ে আশুলিয়া ওই পাশ দিয়ে যাবে, নদীর পাড় দিয়ে যে আশুলিয়ার ভিতর দিয়ে যায় চন্দ্রার থেকে আরে বাইপেল যাবে, বাইপেল থেকে চন্দ্রা যাবে। এছাড়া ওইটার আপনি চেয়ারম্যান, ওইটার প্যানেল এক্সপার্টসের আমি চেয়ারম্যান, ওইটার মিটিংয়ে আমি শনিবারে সশরীরে যাবো, এখানে এটা খুব ডিফিকাল্ট জায়গা। এখন আবার গভর্নমেন্ট আরেকটা শুরু করেছে, এই 2 মাস হয়েছে, এটার মিটিং আছে বৃহস্পতিবার সকালে, যে আমাকে একদিন টেলিফোন করছে চিফ ইঞ্জিনিয়ার আর সেক্রেটারি, যে স্যার আপনাকে একটা প্যানেল, আমি ভাই আমার তো এবার আমি ছাড়া কি লোক নাই, এটা খুব হাসির কাহিনি। ভাই স্যার লোক আসে কিনা জানি না, আমরা খোঁজ নেই, আপনি স্যার আমাকে তাইলে আপনি স্যার আর কারোর কাছে অ্যাপ্রোচ করা যায় না, কথাটা বললেন না। এটা স্যার একটা কারণ তো বিস্ময়কর হবে, এটা মানুষের জানা উচিত যে আমার স্যার তো এখনো পড়ান কিন্তু পয়সা নেন না। আপনি এমেরিটাস অধ্যাপক হলেন, 1 পয়সা বেতন নেই না, আমার দরকার নেই, আই ডোন্ট নিড ইট। আমি গরিব মানুষটা, আমার দরকার নেই, আমি গরিব মানুষ, আমার দরকার নেই এইটা করে। কারণ বুয়েটে মাস্টারি করার পরে অন্য একটা ইউনিভার্সিটিতে মাস্টারি করে সকাল থেকে সন্ধ্যে পয়সা থাকা, এটা আমার সম্ভব না। আমি আড্ডাবাজ লোক, তাস খেলি, আড্ডা মারি, অনেক কিছু করি, মানে এগুলা আমি এককালে 60-70টা সিগারেট খেতাম, এখন আমি সিগারেট ছেড়ে দিয়েছি। 98-এ মেয়ে যখন ডিগ্রি শেষ করে, মেয়ে বলছে তুমি সিগারেট, তুমি আমার এখানে আসবা না আমেরিকায়, তারপর ছেড়ে দিয়েছি, তারপরে সিগারেট খেলাম। আমি আর সিগারেট কোনোদিন খাইনি, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর মি। আর এগুলো হচ্ছে কি যে এই যে এখন যেমন একটা বলে, এটাও 30 কিলো নতুন একটা প্রজেক্ট শুরু করতেছে বাংলাদেশ গভর্নমেন্ট। কোনটা স্যার? এটা হচ্ছে তোমার লাঙ্গলবন্দ থেকে, এটা ইয়ার মধ্যে এলিভেটেড হবে পুরাটাই, লাঙ্গলবন্দ থেকে এইটার সাথে ওই টাঙ্গাইলের এই ব্রিজে কীভাবে যদি ইয়ার ভিত্তিতে কানেকশন করতেছে, বইপত্র এখানে আছে। এটা আমি অ্যাকসেপ্ট করেছি, এটা একটা মিটিং হচ্ছে নেক্সট। এটার মধ্যে আমাকে ডক্টর আইনুল ইরশাদকে আমি রেখেছি। আমাকে জিজ্ঞাসা করে তো কাকে রাখবেন, কে থাকবে আপনাকে, আমি ডক্টর আইনুল ইরশাদ থাকবে, এনিথিং রিলেটেড টু এই সাইড যদি হয় সে থাকবে, সয়েলের একজন আছে, এরকমভাবে কয়েকজনকে রেখেছি, থাকবে। মিটিং শুরু হয়েছে অলরেডি, বৃহস্পতিবার একটা মিটিং আছে। তো ফলে এগুলা একটা জিনিস তোমাকে বলি, এগুলোর কিন্তু কোনো ফি নাই, সবই আপনি নো দেশের জন্য করছেন। এটা অনারিয়াম আছে, ফি নাই। ফি হলে তো অনেক বিদেশিরা তো অনেক ফি পায়, রাইট। আমাদেরকে হয় কি আমাদেরকে হয় কি যে মিটিং হিসাব করে একটা ইয়া দেয়, অনারিয়াম দেয়, তার থেকে আবার 27% কেটে রেখে দেয় ভ্যাট অ্যান্ড ইনকাম ট্যাক্স, তারপরে দিয়ে দেয়। ওই দেখা যায় পদ্মা ব্রিজের সময় একটু ভালো ভালো মিটিং হলে একটু বেশি পয়সা পাই। এখন যে এই গিয়ে ব্রিজ করলো, ঈদের আগে একটা বিল করলো, আমাকে দিয়ে সই করে নিয়ে গেলো 1,50,000 টাকা, পরে দেখা গেলো যে 1 লাখ কত যদি পাইব কিনি, কয়েছে 27% কেটে রেখে দিচ্ছি, এইরকম হয়। কিন্তু এইটা কথা হচ্ছে যে ফিটা ইজ নট ইম্পর্টেন্ট টু মি। আমার আল্লাহ তাআলা কোনো ফি না, না এটা অনারিয়াম দেয়, এটা তো অনারিয়াম। আল্লাহ তাআলা যে নলেজ যে দিছে, আমি সেটা গিয়ে করতে চাই। এবং আমি বলি তো ছেলেমেয়েদেরকে
যে আমি যদি এই প্রথমত আইসিতে এখানেই মরে যাই, এনারা সবাই খুব দুঃখিত হবেন, তুমি দুঃখিত হবা, বাট আই উইল বি ভেরি গ্ল্যাড। আর আমি এই যে বুয়েটে ওই গুলশানে চলে গেছি, গুলশানে আমার একটাই ফ্ল্যাট আছে ঢাকা শহর, আর কিছু নেই আমার। তো এখানে থাকি, ওখান থেকে যাই, আমাকে বুয়েটার টিচাররা, সিভিল ডিপার্টমেন্টের টিচাররা প্রথম বলতো স্যার এত দূর 10 কিলোমিটার দূরের থেকে নিজের গাড়ি ইয়া করে আসে, এটা কি কারণ? বুয়েটে হ্যাঁ, বুয়েটে শুক্রবারে যাই বা তাস খেলতে যাই, বিকালবেলা 2 বেলা যাই, সকালে যাই নামাজ পড়ে আবার এসে পড়ি, আবার যাই। তো বলে যে কী কারণ? তো আমার কালে যখন আসছে করে ডাকছি, ওই শুনো ওই কী, তখন আমি বলছি দেখো আমার বাপ তো সেই সময় ইয়াতে ছিল, ঠাকুরাতে আসতে পারে নাই, আমার এক দূর সম্পর্কের মামা ছিল, তাকে দিয়ে ভর্তি করায় হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং। তারপরে আমার নিজের ইয়ে দিয়ে রেজাল্ট, বাপেরও কথা ছিল রেজাল্টে মোটামুটি খারাপ ছিলাম না, রেজাল্ট ইয়ে হলো। তারপরে আমি এরপরে ইঞ্জিনিয়ারিং এই একটাই ডিগ্রি, যে ডিগ্রিটাই আমাকে সব পথ খুলে দিচ্ছে। জি, তো এইটা ছাড়া ইউনিভার্সিটি ছাড়া আমার কিছু আছে? আমার অন্য কিছু তো নাই। অথবা আমি এইটাকে মনে করি যে আমি যদি বইরে গেলে তোমরা যদি আমার কবর দাও রে এ শালা এই মাটিতে, তাহলে আমি আরো হাতটা খুঁজে হই। তারপরে তারা থামছে, আমি হাতটা এখানে এখানে ছাড়া আমি অন্য কিছু দেখি না। খুবই ভালো স্যার। এখন আপনি তো শুনলাম আমরা পদ্মা সেতু সহ এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা বাইপালের ওটা হচ্ছে ওইসবে, কিন্তু আমার স্যার একটা কি বলে অভিযোগই আছে, সেটা আপনার প্রতি না, আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংরাও নিশ্চয়ই বা পলিটিক্যাল সিদ্ধান্ত, সেটা হচ্ছে যে আপনাদের গাজীপুর যাওয়ার রাস্তাটা, এইখানে যে মাস ট্রাফিক ট্রানজিট, এটা কি করলো স্যার? এটা কি? আমি তো গাজীপুরে যাই, গাজীপুরে আমরা ইয়ার কি বাংলাদেশ ব্যাংকের প্রিন্টিং প্রেস যেখানে টাকা পয়সা, সেটার আবার একটা আমাদেরকে দিয়ে দিয়েছে সিকিউরিটি। আচ্ছা, তো আমরা যাই তো দেখি তো কি কষ্ট। এইটা আমার কাছে আমার একটা চোখের কাটার মতো। ইট শুড বি ইমিডিয়েটলি স্টপড, ইট শুড বি ইমিডিয়েটলি ব্রোকেন আউট, অ্যান্ড ইট শুড বি, যা হওয়ার হয়েছে। আমরা তো বহু জায়গায় বহু টাকা পয়সা বহু ইয়ে করছি, শেষ করে কারণ উদ্ভট ডিজাইন, বাসের নাকি দরজা উল্টাতে হবে, এটার সাথে নাকি বুয়েটও নাকি ছিল, আমি শুনেছি, আমি জানি না, আমি ইচ্ছা করলে আমি জানতে পারি, কিন্তু আমার দরকার নেই এইটা। তখন আচ্ছা এগুলো এখানে বলি, তখন যখন আমি ডেইলি স্টারে বলেছিলাম, তখন বুয়েট থেকে কয়েকদিন বলছে স্যার তো এত ভালো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, স্যার আবার এই ট্রান্সপোর্টের মধ্যে ঢুকছে কেন? আমি এনিবডি ক্যান গেট ইনটু, এনিবডি, একজন যারা গাড়ি চালায় ড্রাইভাররা তারাও আসতে পারে যে এইটা করলে বেটার হয়। তো এইটা একটা, আমি জানি না এটা যে সমস্ত উন্নত দেশ, শিক্ষিত দেশ, লোক সংখ্যা কম, সেই সমস্ত জায়গায় এটা সম্ভব, কারণ এটার বেশি মানুষ অনেক অর্ধেক মানুষ জানেই না। এখানে যে বাসটা একটা সিঙ্গেল লেনে যাবে, বাসের ডাইন দিক থেকে উঠতে হবে, উপর দিয়ে আইসা উঠতে হবে। এটা কি আমাদের লোকজন, সাধারণ লোকজন, আমাদের তো খুব নিরীহ লোকজন, ডান দিক দিয়ে উঠতে হবে, এই বাসটা কেউ চিন্তাই করতে পারে না। তারপরে সিঙ্গেল লেন একটা গাড়ি যদি নষ্ট হয়, এটা ইমিডিয়েটলি শুড বি স্টপড। আমার তুমি খুব ভালো প্রশ্ন করেছো, আমিও এটাকে একদম আমার একেবারে চোখের মধ্যে দিয়ে বলে। আমি অলরেডি বিবিএকে বলেছি, অলরেডি কয়েকদিন আগে যে বললাম অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, সেখানেও বলেছি তোমরাও তোমাদের ওদিক থেকে আসতে কষ্ট, তোমরা প্রতিবাদ করো না পেপারে, আমি সাপোর্ট করবো, প্রতিবাদ করতে থাকো, 2-1টা চিঠি লিখলে আমার নিজের তরফ থেকে করা একটা ডিফিকাল্ট, তোমরা করলে পরে আমি এটা সাপোর্ট করবো। এটা একটা ইমিডিয়েটলি এটাকে, এর ফলে এমনিতে রাস্তা ছোটো, অনেক ভিড় ইয়েটা হয়ে গেছে একেবারে। আদারওয়াইজ কিন্তু এখন গাজীপুর টাজীপুর যাওয়াটা অনেক ইজি, কিন্তু ওইটা যদি উঠায় ফেললে আরও ইজি হয়ে যাবে। ওখানে ন্যাশনাল ইউনিভার্সিটি আছে, ওখানে ইসলামিক ইউনিভার্সিটি আছে, ওখানে ইয়ে আছে, ফলে এগুলো সব অনেক ফ্যাক্টরি ট্যাক্টরি অনেক কিছু আছে। এটা ভেঙে ফেলা দরকার ইমিডিয়েটলি, এটা তো থাকাই উচিত। স্যার আপনি তো স্যার কংক্রিট এক্সপার্ট, হাই রাইজ বিল্ডিং, জানি না এখন স্যার এক্সপার্ট না বাংলাদেশে যদি এখন একটা স্যার ঢাকা শহরে বড় ভূমিকম্প হয়, এই শঙ্কা তো আছেই, কারণ ভূমিকম্পের কথা তো আমরা বলতে পারি না। আজকেই আফগানিস্তান ভূমিকম্প হচ্ছে 6 রেক্টর স্কেলের, জি 6 অলরেডি দেখতেছে 600 জন মারা গেছে, আর অনেক 600 জন মারা গেছে অলরেডি। এতে আমি এটাই দেখতেছিলাম টেলিভিশনে, এবং অনেক খোঁজখবর নাই রেক্টর। যদি ভূমিকম্পর যদি তার পয়েন্টটা যদি ওইখানেই থাকে, তাহলে কিন্তু 6 ইজ এ ভেরি বিগ ওয়ান। দূরে যদি হয় তার এপিসেন্টারটা, কেন্দ্রটা কোথায়, এপিসেন্টারটা কোথায় হচ্ছে সেটার উপর নির্ভর করে। আমি এটাও বলেছি তৎকাল আগের মানে সরকারের আমলে অনেক জায়গায় বক্তৃতা দিয়ে বেরিয়েছি, আমি বলেছি ভূমিকম্প হলে আমাদের যা হবে, এখান থেকে লোকজন ভাইগা যাওয়া, স্যার যারা বাইচান্স হয়েছে তারাও থাকতে পারবে না। এখানে যে বিভৎস অবস্থা হবে, আগুন,
পানি এবং পয় প্রণালীর যে সিস্টেম আমাদের এত, এগুলার যে অবস্থা, এগুলোকে সরাইতে পারবে না, এগুলার গন্ধে তুমি থাকতে পারবে না ঢাকা শহরে। না, এটা একেবারে। আগুনও তো হ্যাঁ? আগুনও তো লাগবে। আগুন তো আছেই, প্লাস এইটাও পরে যে এগুলার যে কি অবস্থা, এটা তুমি ক্লিয়ারই করতে পারবে না। আমরা একটা বিল্ডিং এ একটা দুর্যোগ হলে সামলাতে পারি না। ঠিক আছে, এখানে যে একটা বিরাট এরিয়া, কারণ ভূমিকম্প যেটা, ভূমিকম্প এক্সপার্ট, আমিও ভূমিকম্প বিএসএর আর্থকুয়েক সোসাইটির মেম্বার, সেখানে হচ্ছে যে ভূমিকম্প একটা এতদিন পরপর দেখেছি হচ্ছে এত বছর পরপর রিপিটেশন হয়। এটা হচ্ছে যে তার যে ফল্টগুলো আছে, এই ফল্টগুলো মুভ করতেছে, প্রত্যেকটা আলাদা আলাদা এটা মুভ করে, কোনোটা একই ডিরেকশনে মুভ করে, কোনোটা উল্টা দিকে করতেছে। এইটার মধ্যে যে জয়েন্টগুলো যেগুলো আছে, এগুলো হচ্ছে, এইটাই হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট জায়গা। ডাউকি ফল্ট যেটা আমাদের সিলেটের উপর দিয়ে আছে, এটা একটা ফলে এইটা যদি বেশি নড়াচড়া করে তাহলে কিন্তু ভূমিকম্প, তাড়াতাড়ি নড়াচড়া করলে ভূমিকম্প ডেইলি হচ্ছে। ভূমিকম্পের ইতিহাস দেখলে বলা যায় যে 2 ইয়ার মাত্রা বা 3 মাত্রা হইতেছে, এগুলো আমরা ধরি না। ফলে একটা ভূমিকম্প যদি হয়, আমি জানি না, এখানে মাঝে মাঝে বড় বড় এক্সপার্টরা বলেন, ওনারা যারা পড়াশোনা করেন, 1.5 লাখ বিল্ডিং ভালনারেবল। এখানে ভালনারেবল এক্সেপ্ট ফিউ বিল্ডিংস, অল বিল্ডিংস আর ভালনারেবল। ইদানিংকালে আমাদের যা ডিজাইনার, দে আর ভেরি স্ট্রং, তারা ডিজাইন করতেছে যে যে সমস্তগুলো করছে, এগুলা ছাড়া অল বিল্ডিংস আর ভালনারেবল, ইনক্লুডিং দ্য ওয়ার্স্ট ভালনারেবল হচ্ছে বুয়েটের লাল বিল্ডিংগুলো। বুয়েটের যে লাল রেসিডেন্সিয়াল বিল্ডিংগুলো আছে, সেগুলো হলো মোস্ট ভালনারেবল। আসারুল্লাহ হল ইজ ভেরি ভালনারেবল। আসারুল্লাহ হলের বয়স হচ্ছে এখন প্রায় 70-75 বছর, ইটের উপরে তৈরি। 75 বছর, 1950 কততে যদি শুরু করছে, কত সরেছে, ইটের একেবারে, ইটের 4 তলা পরে। আরেকটা কথা আমার মনে হয় যে আমরা যে ফ্ল্যাট বিল্ডিংগুলি বানাই, ঢাকায় তো প্রচুর ফ্ল্যাট, সবই ফ্ল্যাট হয়ে যাচ্ছে, সেটা নিচতলায় গ্যারেজ করতে গিয়ে নিচে যে কলামগুলি আমরা, এটা কিন্তু বিএনবিসি আজকে লা করে, এটাকে রেট্রোফিট করতে বলে। কারণ এটা হচ্ছে যে উপর যদি মাথা হেভি হয়, নিচ যদি হয়, এটাকে আমরা একটা স্ট্রাকচারালি একটা বলি, যেটা দুইটার মধ্যেই আছে। এটা তো বিএনবিসিতে পরিষ্কার, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে পরিষ্কারভাবে বলা আছে এটা কোনটা কী হয়। এটা তো খুব দুর্বল। তো এটা তো আর্কিটেক্টরা তো সেটা করতে চায় না, বাট দিস ডেজ আর্কিটেক্টরাও ভালো কাজ করতেছে এখন। তাহলে আমাদের নতুন বিল্ডিং, নতুন কিছু বানানোর সময় ভূমিকম্পটা মাথায় রেখে একেবারে আমার অফিস তো কনসাল্টিং অফিস, আমরা তো বড় বড় বিল্ডিংয়ের সাথে জড়িত হই, কাজ খুব কম আমাদের, আমরা কাজ করি না। ফলে এখানে আমরা কিন্তু একেবারে ফুল অ্যানালিসিস ছাড়া আমরা কোনো সময় করি না, টোটালি অ্যানালিসিস, একেবারে আর্থকুয়েক, রিজনেবল আর্থকুয়েক ধরে সেটার পরে কী হবে সেটা। স্যার, আরেকটা জিনিস, আমি আপনার একটা সাক্ষাৎকার পড়লাম, আপনি বলেছেন যে সয়েল টেস্ট ছাড়া যেন কেউ বিল্ডিং না বানায়। ডেফিনেটলি সয়েল টেস্ট, কারণ মাটির তলে কী আছে একটু এখন দেখো তুমি। আমাকে কয়েকদিন আগে একজন বলেছিল যে একটা 30 সালে একটা, আমি আমার পক্ষে সম্ভব না, একটা ফ্যাক্টরি একটা সাইট নেমে গেছে, আমি আমাকে ড্রয়িং নিয়ে সবাইকে দেখি কী কারণে হয়েছে, দেন আমরা দেখবো যাবো কিনা আমাদের অফিস থেকে। তো এটা তো সয়েল টেস্ট ছাড়া কোনো বিল্ডিং করা উচিতই না। মাটির তলে কী আছে জানি না তুমি, তাহলে যাবে কেন মাটির তলে? আমরা আর সয়েল টেস্ট করতে সবচেয়ে কম পয়সা লাগে। সয়েল টেস্টের একেবারে সয়েলের টেস্ট, যে ল্যাবরেটরি টেস্টগুলো যেগুলো, এটা করা ছাড়াও যে এক্সপ্লোরেশন যে করে, তারা এসপিটি ভ্যালু বলি আমরা, স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টে, এই ভ্যালুগুলো এবং ক্লাসিফিকেশনটা কি, সয়েলের মধ্যে কি বালু বেশি না সয়েলে বেশি, এই ক্লাসিফিকেশন দিলেও আমরা স্টাডি করতে পারি। সয়েল ছাড়া এটা কোনো সময় এটা হওয়া উচিত না। আরেকটা স্যার, কংক্রিট নিয়ে তো, হ্যাঁ, কংক্রিট নিয়ে তুমি জিজ্ঞাসা করলে ভালো। কংক্রিট স্যার এখন নিশ্চয়ই এটা এক্সপার্ট রাই এটা তত্ত্বাবধান করে, কারণ আমি ছোটবেলায় দেখতাম মিস্ত্রিরা ইচ্ছা মতো পানি দিচ্ছে। এখনো করে। নো, এটা কথা হচ্ছে, এটার জন্য দায়ী হচ্ছে আমরা নিজেরাই, সিভিল ইঞ্জিনিয়ার। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যে মানে ম্যাটেরিয়ালস উপরে যে পড়াশোনাটা আন্ডার গ্রাজুয়েটে খুব অল্প, জি, একদম একটা আছে ম্যাটেরিয়াল, বিল্ডিং ম্যাটেরিয়ালস বলে, তার মধ্যে একটা চ্যাপ্টার আছে সিমেন্ট আর একটা চ্যাপ্টার আছে কংক্রিট। এটা যে এত ভাস্ট। বিলেতে যখন আমি পড়াশোনা করে, আমার সুপারভাইজার অ্যালেস্টার রিচি, সে আমাকে বাধ্য করছিল যে তুমি কংক্রিটের, তুমি তো মাস্টারি করছো এত বছর, 10 বছর পরে গেছি, তুমি করো, এই কংক্রিট এগুলো পড়ো। আমাকে খুব আদর করতেন। আমি তার কথা মতো শুরু করি মাস্টার্স লেভেলে। অন্যান্য ছাত্র আমার পরীক্ষা দেওয়া লাগবে, বলছে তোমার পরীক্ষা দেওয়া লাগবে। তা আমি অনেক কোর্স করেছি, আমি দেখেছি যে কংক্রিট প্রায়, তার জন্য নেভিল সাহেব একটা জিনিস বলেছিলেন, কংক্রিট ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজ কনস্ট্রাকশন মেটেরিয়াল অল ওভার দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড ইট ইজ দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল কনস্ট্রাকশন মেটেরিয়াল অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই আনপ্রেডিক্টেবল মেটেরিয়ালটা ইন্ডিয়াতে আমরা
রাস্তাঘাটে যেখানে সেখানে কংক্রিট বানায় ফেলতেছি। আমরা নিজের বিশ্বাস করি না যে কংক্রিটের মধ্যে এগুলো বিষয় বানাইলে শক্ত হয়, তা তো না। কংক্রিট একটা স্ট্রেংথ বলে একটা জিনিস আছে। অ্যাজ ফর এক্সাম্পল, একটা বড় বিল্ডিং যদি হয় 15 তলা 20 তলা, একটা কলামে যে লোডটা আসে, আলটিমেটলি তো লোডগুলো কলাম দিয়ে বা ওয়াল দিয়ে পার হচ্ছে, একটা কলামে যে লোডটা আসে তার 60 to 70% নিতে হয় কংক্রিটকে, আর ভেতরে রডকে নিতে হয় 32। তো ফলে কংক্রিটের মেটেরিয়াল যদি খারাপ হয় তাহলে তো হবে না। এটা নিয়ে তো আমাদের সাংঘাতিক রকম। আবার পানি বেশি দিবে দিলে কংক্রিটের স্ট্রেংথ কম হয়, ফলে এগুলো অনেক কিছু তো আছে। ফলে এই জিনিসটা তো কংক্রিট সম্বন্ধে আরও বেশি এটা আমি এটাও বুঝি যে একটা ইউনিভার্সিটিতে কংক্রিটের 4-5টা কোর্স থাকা সম্ভব না মাস্টার, বাট কংক্রিটের একটা ইনস্টিটিউট করে এরকম রেগুলার এটার উপরে একটা ইয়ে হতে পারে, যে এটা একটা ইয়ে হতে পারে, বাট নট ফর দ্য ডিগ্রি বাট ফর দ্য প্রফেশনাল প্র্যাকটিস। এটা হইতেই পারে, এটা হওয়া উচিত, এগুলো কিন্তু হওয়া উচিত। তুমি খুব ভালো বলছো। আর যেটা বলছো রাস্তাঘাটের এটা খুব ইয়ে। আর এছাড়া ঢাকা শহরে আইন প্রয়োগকারী আর ইয়ারা এখন বর্তমানে, এটা আমি তোমাকে এমনি বলতেছি, যে রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা, গাড়ি কীভাবে পার্কিং করবে, এটা সম্বন্ধে ইমিডিয়েটলি যদি সরকার যদি না ইয়া করে, ব্যবস্থা না নেয়, ডিফিকাল্ট। কারণ গাড়ি এখন পার্কিং করতে করতে, গাড়ি অন্য জায়গায় দেখেছি যে একটা টার্নিংয়ের মধ্যে যে গাড়ি কত এইটুকের মধ্যে টার্ন করা যাবে লাল ইয়া দেওয়া, আমেরিকা তো দেখেছি। এখন গাড়ি এমনভাবে একটা এসে পার্ক করে রাখছে তুমি টার্নই নিতে পারো, এই মোড়েই তো এই অবস্থা। ফলে আর হচ্ছে যে রিক্সা আর মোটর সাইকেল আর ইয়া মাঝখান দিয়ে আসে, দুই গাড়ি দুই দিকে যা ছোটো রাস্তা, মাঝখান দিয়ে ঢুকে পড়ে আটকে পড়ে। সকালে এগুলো ইমিডিয়েটলি স্টপ। 4-5-7 বছর আগে তো মিরপুর রোডের উপর দিয়ে তো রিক্সা চালা বন্ধ ছিল। এখন এটি এই অবস্থা হয়েছে কেন? এটাকে কন্ট্রোল করা যায় না, এটা কথা হলো নাকি? এটার জন্য যদি ট্রাফিক পুলিশ যদি 3 গুণ করতে হয় 3 গুণ করতে হবে। অসুবিধার কী আছে? অসুবিধার কী আছে? তাদের চাকরিও হবে, সমস্ত কিছু হবে। এটাকে এই ছাত্ররা যখন নামছিল তখন তো ট্রাফিক ওয়াজ অল রাইট, এখন কেন ইয়ার নাই? এই জিনিসটা ইমিডিয়েটলি সরকারের এটা ইয়ে করা। আর সরকার হচ্ছে যে উল্টা দিকে যাইতে পারবে না, উল্টার দিকে মোটর সাইকেলও যাইতে পারবে না, কেউই যাইতে পারবে না। এইটার জন্য খালি আইন প্রয়োগকারী যারা সংস্থা তারা না, কিছু কিছু তোমরা এটা ইয়া করো, জনমত তৈরি করতে থাকো, কিছু কিছু ইয়া করে তারা ইয়া করতে হবে। এটা একবার ইয়াতে শুনেছিলাম, ফিলিপাইনে শুনেছিলাম যে এই যে ট্রাফিক কন্ট্রোল করার জন্য যারা আছে তারা তো আছে, এছাড়াও একটা গ্রুপ বানাই দিয়েছিল সরকার, যে ধরো তোমাকে বা আমার মতো কাউকে, যে এনারাও রাস্তাঘাটে তার ওই পাওয়ার থাকবে, তার রাস্তা থামাইতে পারবে। এটা না করলে হবে না, এই ধরনের কিছু। কিন্তু এটা করলে বিপদও আছে, লোকজন তাদের পেটে তুই কে, এটা আমার দেশে বিপদও আছে। বাট উইল হ্যাভ টু ফাইন্ড আউট দ্য অল্টারনেটিভ। ইয়াতে রাস্তাঘাট কোনটা হবে, কোনটা 1 লেন হবে 2 লেন। এই যে যেমন এইখানে আরগের পাশে, তুমি তো আমার এখানে লালবাড়িতে বসে আরগের পাশে যে রাস্তা দিয়ে আগে, এই রাস্তা দেখলে একদিকে যাওয়া যেত, 2 পাশ দিয়ে আরগের সামনে, এই যে এইখানে একেবারে আমি ডেইলি ওই রাস্তা দিয়ে যাই সন্ধ্যার সময়। আপনি আমাকে এই রেকর্ডিং শুরুর আগে সক্রেটিসের একটা কথা বলছিলেন, এথিক্সের ক্লাসে আপনি বলেন। হ্যাঁ, আমার মনে আছে। হ্যাঁ, আমি কয়েকদিন আগে এই দীপঙ্কর ইউনিভার্সিটিতে আমাকে নিয়ে গেছিল, তারা দেখতে চায়, মাঝে মাঝে চায়। তা আমি ওইখানে যা বলছিলাম যে দুজনের কথা অতীশ দীপঙ্কর সম্বন্ধে কিছু বলেছি না, আমারও জানা ছিল না, অনেক কিছু পড়ে নিয়েছি পড়াশোনা করে তারিয়া। এবং ওনার অতীশ দীপঙ্কর ছিলেন 980 সালের দিকে জন্ম, উনি মারা গেছেন 1062 দিকে। গ্রেট দার্শনিক এবং লোক ছিলেন। আর এর আগে ওদেরকে বলেছি আরেকটা হচ্ছে সক্রেটিস, যার জন্ম প্রায় 2500 বছর 500 BC-তে। উনি এত বড় দার্শনিক ছিলেন, এত বড় সায়েন্টিস্ট, যার ছাত্র হচ্ছে প্লিটো এবং তার ছাত্র আবার এরিস্টটল, সেই আমলের এনারা সব। উনি বলেছিলেন যে এমন একটা সময় আসবে যখন যারা জ্ঞানী তারা নিজেদেরকে মূর্খ মনে করবে, আর যারা দুর্নীতিবাজ তারা আনন্দে উল্লাস করবে, আর যারা আরেকটা যদি এইরকম বলেছে, আর যারা মূর্খ তারা তাদের মূর্খতা নিয়ে গর্ব করে, যারা মূর্খ তারা মূর্খতা নিয়ে গর্ব করবে। এই কথাটা আমি জানি না এটা কি বাংলাদেশের দেখেই বলেছিলেন কি না সেই সময়, আর তখন তো বাংলাদেশও ছিল না কিছুই না, কিন্তু মানুষের স্বভাব চরিত্র দেখে বলেছে। আমরা বাংলাদেশের, আমি নিজেও বাঙালি এবং আমি মনে প্রাণে বাঙালি, খালি তা না, আমি এককালে এই ইয়াতে ইন্টারনেটে ফেসবুকে বলতাম আমি দ্য গ্রেটেস্ট রংপুরিয়ান, গ্রেটিয়ান এবং রংপুরিয়ান। আমি রংপুরে আমি কোনোদিনই থাকি নাই, আমার বন্ধুবান্ধব সব অনেক নাম করা লোক, কিন্তু আমি মনে করি যে আমরা একটু খুব বেশি চালাক হয়ে গেছি, বেশি। আমি একবার আইবির প্রেসিডেন্ট ছিলাম, আমি
13-14 সালের দিকে প্রেসিডেন্ট, তখন আমি বলেছি যে যেদিন রাজনীতি একটা প্রফেশন হয়ে যাচ্ছে আমরা কিন্তু খুব ভালো দিকে যাচ্ছি না। এটা একটা খুব সাংঘাতিক কথা বলেছিলাম আমি। নিশ্চয়ই খুব সাংঘাতিক কথা। এবং আমি সেই সময় আরেকটা জিনিস যেটা বলেছিলাম যে মানুষের প্রতি সম্মান বোধটা কেন যদি কমে যাচ্ছে, এইটা সহনশীলতাটা কমে যাচ্ছে, এটা কেন হবে? আমি তোমার একটা কথা আমি তোমাকে সহ্য করতে পারি না, তুমি আমার একটা কথা সহ্য করতো, রাস্তাঘাট কিছু বললে পরে আমাকে উল্টা মারবে, উল্টা মারবে। আর মব একটা কি একটা বাইর করেছে মব, এটা আবার কি জিনিস? এই সহনশীলতা আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আজকেও পড়েছি 6 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আমি বলছি আল্লাহ তাআলা বাংলা তালের সমস্ত মানুষকে তুমি হেফাজত করো। এই দেশে তো হিন্দু মুসলমান বহু বছর থেকে ছিল, বহু বছর। এই জাস্ট এই ব্রিটিশরা আসার পরের থেকে এটা আস্তে 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 পরপর পড়ছে, এটাই সেইটা করে আমরা হিন্দু বাড়িতে কতদিন থাকছি, তাদের পূজার সময় খাইছি, তারা আসছে আমার। এটা তো রেগুলার বরিশাল জিলা স্কুলে দেখেছি, বরিশাল জিলা স্কুলে পড়েছি 7, 8, 9, 10। এখন স্যার তাহাজ্জুদের নামাজ পড়েও আপনারা দোয়া করছেন যে বাংলাদেশের মানুষ রেগুলার খুব কম মিস করি আমি একদম। বাংলাদেশের মানুষকে হেফাজত করো আমাদের আল্লাহ, তুমি কিরকম হেফাজত করি? নানাবিধ অসুখ বিসুখ বালা বসে বিপদ আপদ ঝড় ঝড়টা ঘটনা বর্তমান অবস্থার থেকে আমাদেরকে হেফাজত করো। আমি হেফাজত চাইতে, এবং আমাদের মন মানসিকতা ভালো মনের মানুষ বানায় দাও সামগ্রিকভাবে। এটা একা ভালো থেকে একটু আগে বলছিলেন স্যার মোহাম্মদ হাবিবুর রহমানের লেখা একটা রাজা। আমি আবার অনেকের উপরে আমি পড়াশোনা করতাম, মানে এটা পার্টি। আমি তো বললাম তো আমি জীবনে একটা জিনিস আমার কাছে এখন একটু প্রিয় লাগে, খুব কষ্ট লাগে না, যে যদি এতদিন বাঁচলাম, বর্তমান আমার বয়স 82, নভেম্বর আসলে 82 পুরো হবে, আমি কিছু রোড করতাম। কারণ এই ফুটবল ফেডারেশনে আমি 21 বছর মেম্বার ছিলাম, 21 বছর মেম্বার, ট্রেজারার, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান, ভাইস প্রেসিডেন্ট, অনেক কিছু ছিলাম। বাংলাদেশকে অ্যাজ এ টিম লিডার আমি রিপ্রেজেন্ট করেছি ইংল্যান্ডে, রিপ্রেজেন্ট করেছি কাতারে, রিপ্রেজেন্ট করেছি চায়নাতে, রিপ্রেজেন্ট করেছি বহু জায়গাতে। বলে আমাকে ওরা ছাড়তো না, আমি নিজে ফুটবল খেলি, গুড ক্রিকেটার, গুড সুইমার, অল দ্য রিজনেবল একটা টেনিস প্লেয়ার। ফলে হাবিবুর রহমান সাথে আমি অনেকের বই, হাবিবুর রহমান সাহেব বইটা আমার কাছে আছে, বইটার নাম হচ্ছে রাজার চিঠির প্রতীক্ষায়। আমি অনেক পরে বুঝেছি রাজার চিঠির প্রতীক্ষায় যে একটা রবি ঠাকুরের একটা গল্প ছিল যে রাজার কাছে লিখত তার অসুখের, সেইটার উপরেই ডাকঘর অমর। হ্যাঁ, তো সেইখানে উনি এক জায়গায় লিখেছেন 23 পৃষ্ঠাতে। বইটা আমি অন্তত 50টা বই কিনে ডক্টর জেআর চৌধুরী, ডক্টর সবাইকে একটা করে প্রেজেন্ট করেছি। তো সেই বইটার হাবিবুর রহমান সাহেব এটা হলো চিঠির থেকে, ওরা সমস্ত চিঠির থেকে সংগৃহীত। সেখানে এক জায়গায় লেখা আছে 23 নম্বর পৃষ্ঠায় বোধ হয়, যে তার এক ভাতিজি, রবীন্দ্রনাথের ভাতিজি লিখতেছে, নামটাও মনে নাই এখন। আমি এটা তুমি আগে জানলে, আমি বইটা খুঁজলে, এখানে বই খুঁজে বাইর করা খুব ডিফিকাল্ট আমার এখানে। তো ওখানে লিখতেছে যে সামনে রবীন্দ্র জয়ন্তী আসতেছে, তখন আমরা কি করব এখানে, এই নিয়ে আমরা অনেক ইয়ের মধ্যে আছি। তখন রবি ঠাকুর তার উত্তরে লিখছেন, হ্যাঁ কবি অনুধাবন করতে পারে তার অবর্তমানে, তার তিরোভাবের পরে, আমি একটু মনে পড়ছে, তার তিরোভাবের পরে তোমরা সেই সময় কবির রবীন্দ্র জয়ন্তী কী করবা সেটা সে অনুধাবন করতে পারে। আর সেই সময় কবি তার সৃষ্টিকর্তার কাছে বসে আকুল আবেদন জানাবে তার পুনর্জন্ম যাতে বাংলাদেশে আর না হয়। এটা যে কী ধরনের এটার অর্থ, এটা তুমি তো ভালো বুঝবা, তুমি বাংলা সাহিত্যের অনেক কিছু বোঝো, অনেক লেখালেখি করো, অনেক লেখাও তোমার পড়েছি। কিছুদিন আগে তুমি মরক্কো থেকে একটা এটাও পড়ছি আমি ওই রবীন্দ্রনাথের কথা থেকে, রবীন্দ্রনাথের কথা থেকে আমি বলতেছি যে বাংলাদেশের মানুষকে নিয়ে আমিও তারপর এটাও বলি যে রবি ঠাকুর আমাদেরকে ডুবে হয়ে গেছে। কারণ সবাই রাজায় রাজার রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্ব লিখে এখন আমরা সবাই রাজা হয়ে গেছি একদম। এভরিবডি, তুমি ইউ স্টার্ট টকিং টু এনিবডি, তুমি একটা পানের দোকানে বসে যারা চাটা খাইতে দোকানে বসে একটু কথা উঠে পলিটিক্স দেখবো, তোমাকে পলিটিক্স সব শোনায় ফেলবে যে এই হইতে যাচ্ছে, এই হইতে যাচ্ছে, এই সব সব বানানো একেবারে, কিন্তু তারা চিন্তা করতে পারে না। ফলে এই জিনিসটা খুব ক্ষতিকর আমাদের জন্য, আমরা জানি না। আমি বিলেতে দেখেছি সেই এত বছর আগে পড়াশোনা করার সময় তাদের টেলিভিশন, তখন তো টেলিভিশন অন্যরকম ছিল, সেই ওখানকার লোকরা বুড়া বুড়ি বা একটা বয়স্ক দেখতাম যাচ্ছে টেলিভিশন নষ্ট হয়ে গেছে, একদম ডাকো, মেকানিকে ডাকো। আর আমাদের এখানে দেখবা উপরে থাপড়ায়, এটা করে সেটা করে, তাকে দিয়ে টেলিভিশন ঠিক করে। এই জিনিসগুলো তো আমাদের ঠিক না। প্রত্যেকেটা যার যার কাজটা তাকে করতে দাও, তাহলে আমরা ঠিক থাকবো। স্যার আপনি আরেকটা, এবার শেষ প্রশ্ন এটা, আপনি বলেছেন যে আমি চিরকাল আশাবাদী মানুষ, অলওয়েজ, এখনো আশা দেখেন বাংলাদেশের। আমি আছি,
আমি আমেরিকাতে 3টা ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসর ছিল, অল্প দিন করে। আমি কোনোদিন থাকতে চাইনি। বিলাতে আমার প্রফেসর বলছিল যে তুমি না বলছিলা 5 বছর থাকতে পারো। আমি 5 বছর ছুটি ডিগ্রি না হলে থাকতে পারি, কিন্তু আমি থাকবো না। আমি গেলে আই উইল বি ইয়াঙ্গার, আমি জুনিয়র হয়ে যাবো। আমি আমার বেগম সাহেব চেয়েছিলেন, কিন্তু আমি থাকতে চাই। যদিও আমার আমেরিকার ওইটা ছিল কি একটা গ্রিন কার্ড, ওটা আমার মেয়ে মারা যাওয়ার পর মেয়ের খুব ইচ্ছা ছিল। আমি ঠিক আছে, তার মায়ের 5 বছর হয়েছিল, আমি কোনোদিন থাকিনি, ফলে ওই গ্রিন কার্ড ফেলাই দিছি। দেশের থেকে ওই দেশ কোনোদিন হইতে পারে না। ব্রিজের দেশের এইখানে বসে আমি কি খারাপ করতেছি? আমি তো যথেষ্ট ভালো করতেছি। আই ফিল যা চেষ্টা করতেছি সমাজের জন্য, মানুষের জন্য, এটার জন্য। সবাই মিলে যদি চেষ্টা করি, একটু আগে আপনি খুব মূল্যবান কথা বলেছেন, সবাই যদি তার নিজের কাজটা যেটা একদম কারেক্ট করে তাইলে হবে, কারণ কারেক্টলি করে এবং মানুষের একটা প্রশংসা করে। আমি আমার ছাত্রছাত্রীরা আসে, তাদেরকে বলি তো, বাচ্চা দুষ্ট হবে, কোনোদিন দুষ্ট বলবো না, সে একটু চঞ্চল প্রকৃতির। খারাপ আর ভালো কি? কংক্রিট আমরা বলি কংক্রিট স্ট্রেংথ, কংক্রিট খুব ভালো, আর খুব খারাপ। তার ন্যাচারালি হচ্ছে সে উইক ইন্টেনশন, তার উইক ইন্টেনশন। আমি কেন তাকে খারাপ বলবো? খারাপ তোর একটা উল্টো শব্দ। আমি গত ক্লাসে বহুবার বলে, তোমার খেয়াল আছে কিনা জানি না, যে আমরা সবচেয়ে অসুবিধার হলো সেই যে রাজহাঁসের পেটের মধ্যে সোনার ডিম বাইরায়, তারপর জবকেরা ফালাইলা, 3 দিনের দিনই জবকেরা খাইয়া ফালাইলা। এই বুঝছো তো লোকটা কোথার থেকে শুরু হয়েছে? এই সময় জায়গার থেকে শুরু। আমাকে আগে আমি তো রাশিয়াতেও গিয়েছি, রাশিয়ার এক প্রফেসর এখানে আসছিল বাংলা দ্বারায়, সে আমার একদিন বলে, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, এই যে অঙ্কে তোমার মধ্যে যে এক গোয়ালা 500 দুধ কিনলো, আর বোধহয় 200 পানি মিশে এত করে বেচলো, তার কত লাভ? আমি বললাম ইটস এ প্রবলেম অফ প্রফিট অ্যান্ড লস। নো, বাট হোয়াই দ্য ম্যান হ্যাজ টু মিক্স ওয়াটার উইথ দ্য মিল্ক উইথ দ্য বাটার? আমি বললাম ইটস এ প্রবলেম। হি কুড হ্যাভ সেড, তখন সে বলতেছে, হি কুড হ্যাভ সেড যে 10 টাকা করে কিনা 12 টাকা বেচে কত লাভ তার। এগুলো কিন্তু বেশি আসে। পড়াশোনা কোথায় কী লেভেলে পড়াশোনা করতেছি, এটা কিন্তু সমাজ মধ্যে আসে। এই যে এগুলো আজকালকার পড়াশোনার মধ্যে এটা নাই, আমি দেখেছি। মাস্টার আমরা করি আর কি। ঠিক আছে, তবু আপনার যে আশাবাদ, সেই আশাবাদ আমি নিরাশাবাদী লোক না, আমি সাংঘাতিক আশাবাদী লোক হইতে হবে, বাট আদারওয়াইজ ইউ ক্যানট সার্ভাইভ। আই টেল ইউ, ওই যে একবার একটা কথা বলছিল, সবাই কি আমরা বদলে দেই, তোমরাই বোধহয় বলছিলাম, বদলে যাও, দ্যাট ওয়াজ এ ফ্যান্টাস্টিক ইয়ার। কিন্তু এটা নিয়ে আমাদের বক্তৃতা দেওয়া উচিত, যেখানে সেখানে বলা দরকার। আর আমি জানি না আমরা কবে থেকে উত্তরণ হবে, সবাই বেশি চালাক হয়ে গেছে, এভরিবডি, এবং না বুঝা চালাকের মধ্যে আবার আছে তো অনেক রকম, এটা জিনিয়াস। জামিল সাহেব, ডক্টর জামিল চৌধুরী জিনিয়াস। আমি জিজ্ঞাসা করি ছেলেমেয়েদেরকে, ওই জিনিয়াস শব্দের অর্থ কী? প্রতিভাবানের অর্থ কী? জিনিয়াস প্রতিভাবান। আমি বাংলাটা কি, এটার একটু বাংলা শব্দ, প্রতিভার তো ইংরেজি তো জিনিয়াস, তা না? আমি বলি এটা একটু পইরা দেখো, ডিকশনারিতে ঢোকো, ঘটন অঘটন পটিয়সী। অঘটন তুমি তো অঘটন ঘটন পটিয়সী। যারা মাফিয়া তারা কি কম বড় জিনিয়াস? তারা এরকম দিনে চলছে, যারা ফলে এই যে আমি এই কোভিডের সময় থেকে শুরু হয়েছে, আমি উত্তম কুমার আর সুচিত্রা সেন ছাড়া সিনেমা দেখি না। আমি লিখে রাখছি 173টা সিনেমা দেখছি ইয়াতে আমি লিখে রাখছি। এবং আমি কি দেখি এখন জানো, আমি কয়েকটা সিনেমা বাইসে রাখছি, কি দেখি যে কোন সময় প্রেম হইল এবং কোন সময় প্রেমটাকে আবার ঘুরাই নিয়ে গেল, আবার হচ্ছে মানে নায়ক আজকাল তো ঢলো প্রেম, এটা না আমি দেখি ওইখানে। এবং আমি দেখি যে যারা ডাইরেক্টর সাহেবরা বা যারা দে আর রিয়েলি ব্রিলিয়ান্ট লোক, মানে কীভাবে স্পেকটেটার যারা সিনেমা দেখতেছে তাদেরকে করা যাবে। আমি নিজে দেখি, তুমি 2-একটা সিনেমা নাম করতে পারবো, যে সাংঘাতিক রকম হবে, যে কোন সময় হয় না মানে লাগে না। তার মধ্যে একটা যে এলাহাবাদের উপরে একটা সিনেমা আছে উত্তম কুমার আর সুপ্রিয়ার, সাবরমতি দেখো তুমি, কি সুন্দর, কোন সময় যেটা হচ্ছে হয় না, লাস্ট সিন ছাড়া এই ধরনের এগুলো তো পরে, এরা তো ক্রিয়েটিভ লোক, নিশ্চয় এরা তো সাংঘাতিক লোক। আমরা তো পড়াশোনা করে যে আমরা তো অ্যাপ্লাইড সায়েন্সের লোক, বই আছে, তারপরে হয়তো বা সাম্বনি খান, জামিল সাহেব ছিলেন, জামিল চৌধুরী, ব্রিলিয়ান্ট ম্যান, তার সাথে তুলনা কারো করা উচিত, সো ব্রিলিয়ান্ট। তো ফলে এই হচ্ছে আমার জীবন। এটা মানুষের ভালো চাওয়া ছাড়া তো খারাপ চাওয়ার কোনো স্কোপ নেই মানুষের, হওয়া উচিত না সেটা। এই জিনিসটা মানুষ বোঝে না।
মানুষের ভালো চাওয়া ছাড়া খারাপ চাওয়ার কোনো উপায় নাই, এটা হচ্ছে আমার। খারাপ কোনো চিন্তাই করা উচিত না কারো। ঠিক তো আছে, আমরা এতক্ষণ আমার শিক্ষক এবং বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, প্রকৌশলী এবং বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন নিয়ে যিনি অনেক কাজ, যার অনেক অবদান আছে, সেই ডক্টর শামীমুজ্জামান বসুনিয়ার কথা শুনলাম। স্যার বলেছেন যে মানুষের সম্পর্কে ভালো চিন্তাটাই করতে হবে, খারাপ চিন্তা করার কোনো অবকাশই নাই। আমরা সেই বার্তাটা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন।